আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে না। আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইনশাআল্লাহ। তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না। আত্মসম্মান বোধ তো সবারই আছে, তাই না? তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট, কার কি অবস্থান। এখন আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ, বিভিন্ন কি বলে এটাকে, এই বায়াসড বিভিন্ন সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলে, তাই না? এখন অনেকেই সমীক্ষাকে মানদণ্ড ধরে। তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন, আজ এই যে গত কালকে না পরশু দিন জানে কি আমার দেশে একটা সমীক্ষা এসেছে, তাই না? তো সেটা কি আসছে, সেখানে হলো বিএনপি 34% ভোটার বিএনপিকে চায়, 33% জামাত ইসলাম, আর 7% একটু বেশি এনসিপি। তো এখন দেখেন, এটা স্বাভাবিক বিষয়, যদি জামাত 33% থাকে আর এই এনসিপি 7%, 40%, আর বিএনপি 34%, তো অনেক বেশি। জামাত তো তাহলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে, তাই না? তো সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে 3%, এখানে তার 3%-এর ভ্যালু থাকে না আসলে। তো এই যে জনমত জরিপটা করছে, এরা কারা করছে? এগুলো মানুষ কিন্তু এত বোকা না, মানুষ কিন্তু বুঝে, তাই না? মিডিয়ায়ও আসছে যে পেছনে জরিপের পেছনে কারা। তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা বেইনসাফি করার পথ উন্মুক্ত করা। তো এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া, এগুলো তো আমরা বুঝি। তো যাই হোক, এগুলো কেন করা হচ্ছে, কারা করছে, কোন উদ্দেশ্যে করছে, এগুলো কিন্তু আমাদের অজানা, আমরা এগুলো বুঝতে পারি। তো এই সমস্ত ভাউতাবাজি জরিপ দিয়ে যদি আমরা নির্বাচনের আমরা পথরেখা নির্ধারণ করি, তাহলে তো আমাদের সেখানে বিপর্যয় হবে। আমি স্পেসিফিক একটু জানতে চাই কাজীর কাছে, সেটা হচ্ছে আপনারা সংকটের কথা বলছেন, রেগুলার আপনারা দীর্ঘদিন ধরে আলোচনা করছেন। গতকাল আপনাদের ছোট বৈঠক ছিল সন্ধ্যার পর থেকে রাতে একটা বৈঠক, সেখানেও আপনারা আসলে কোনো সিদ্ধান্তে আসেন। সংকটের কোন জায়গাটা কি আপনারা সলভ করেন? না, আমরা শোনেন, আমি বলি, আমরা একটা অবস্থান নিব, সেটা আমাদের মধ্যে এ ব্যাপারে আলোচনা চলছে। তা আমরা তো সেই অবস্থানটা নেয়ার জন্য আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করতে হবে। আমরা সকলের সাথে আলোচনা করছি, আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি, আমাদের সকল ফোরামের সাথে আলোচনা করছি, এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে। আমরা সবার সাথেই সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই। আমাদের সবাইকে সবসময় একই সাথে পথ চলতে হবে এমন না, তাই না? এখানে যদি আমরা আমাদের পথ ভিন্ন হয়, যাতে সুসম্পর্কটা থাকে, সেই চেষ্টাও আমরা করবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কোনো কত পার্সেন্ট বা কোনো আসন মুক্ত করে দেওয়া এখন পর্যন্ত আলোচনা হয়েছে কিনা আপনাদের যে ডিআরজিপির বৈঠকে? এবং যেমনটা সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে বেশ কিছু আসনে, ঢাকা 11, খুলনা 5, এরকম আসনগুলো নিয়ে আপনাদের একটা সংকট তৈরি হয়েছে। বরিশাল 5 নিয়ে আলোচনা এসেছে। প্রধানমন্ত্রিত্ব নিয়েও আগে থেকে আলোচনা হতে পারে কিনা, এই ধরনের বিষয়গুলো আসছে। না, আসলে এখানে মূল বিষয়টা হলো যে আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মানের ভিত্তিতে আমরা আগাম। এটা তো একটা সমঝোতার বিষয় ছিল। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। এখন সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না। আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম, আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম, তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না। এখন উপর থেকে তৃণমূল পর্যায়ে দেখেন, এখানে খোলামেলা বলা প্রয়োজন, বাংলাদেশে 300 আসন। আজকে আমরা কি দেখছি? 300 আসনে দেখছি একটা সংগঠন প্রচার করছে যে আমাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট জোট থেকে হয়ে গেছে, প্রচারণা চালাচ্ছে। আমাদের গতকালকে সুরার অধিবেশনে আমাদের 300 আমাদের ক্যান্ডিডেট সবাই বলছেন, সকল আসনে, যে একটা দলের ক্যান্ডিডেটরা প্রচারণা চালাচ্ছে যে তারা জোট থেকে 12 দলীয় জোটের তারা ক্যান্ডিডেট।
এবং মিষ্টি বিলাচ্ছে, বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এখন এটা তো হলো একটা দলের ক্যান্ডিডেট বা তাদের ওখানকার লোকাল দায়িত্বশীল, এরা যদি মিথ্যাচার করে তো এদের সাথে সামনে চলাটা তো একটু কষ্টকর হয়। আমরা এগুলো বলছি কিন্তু যে আসলে এইগুলো একটা সংকট। তো এখন ঘটনা হলো যে এটা আমাদের তো এখনো 12 দলীয় ক্যান্ডিডেট ফিক্সড হয় নাই, প্রচারণা চালার তো পরের কথা, এখন তো নির্ধারণই হয় নাই। সেই জায়গায় কিন্তু সারা দেশে এইভাবে হয়ে গেছে। আরো এক সপ্তাহ আগের থেকে অনেক জায়গায় প্রচারণা শুরু হয়ে গেছে। সেই জায়গায় আমরা দেখছি যে সারা বাংলাদেশে একটা আসনও ইসলাম আন্দোলনের নাই। 12 দলীয় জোটে ইসলাম আন্দোলন যে একটা সংগঠন, সেখানে ইসলাম আন্দোলনের কোনো আসন থাকে না, সব জায়গায় প্রচারণা শুরু হয়ে যাচ্ছে এইভাবে। তো যাই হোক, তারপরেও আমরা সবকিছু রিয়ালাইজেশন করছি। এখানে আমাদের অবস্থান আশা করি আমরা আনুষ্ঠানিকভাবে তুলে ধরব। আমরা অযৌক্তিক কোনো বিষয় নিয়ে আমরা এখানে আমাদের অবস্থান থাকবে না, আমরা যৌক্তিকভাবেই আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনী যাত্রাটা শুরু করবো আশা করি ইনশাল্লাহ। এবং আমাদের যারা সহযোগী আছেন, আমাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তারা আমরা একসাথেই পথ চলবো আশা করি ইনশাল্লাহ। এখানে ভালোবাসা শ্রদ্ধার সম্পর্ক না থাকলে একটার সাথে পথ চলাটা কঠিন হয়ে যায়। আমার শেষ হচ্ছে আপনাদের গ্রুপের মধ্যে একটা অন্তর্কন্ত এটা প্রকাশ্য এই অন্তর্কন্ত বা এই দূরত্ব এই নির্বাচন তো আসলে এই সময়টাতে বিরোধী শিল্পী যারা আছে আর বিএনপি অন্যান্য দল তাদেরকে একটু আলাদা অ্যাডভান্টেজ দিচ্ছে, আপনারা এটা মনে করেন? না, এটা তো স্বাভাবিক, এটার দায় কি আমাদের? এটা এখানে যদি কেউ অ্যাডভান্টেজ পায় সেটা পাইতে পারে, কারণ রাজনীতি সবসময় একই ধারায় চলে না। এখানে উত্থান পতন হবে, জোয়ার ভাটা হবে, তাই না? কেউ একসময় উৎসাহী হবে, কেউ আবার দেখা যাবে তারাই আবার একসময় নিরুৎসাহী হয়ে যাবে, তাই না? তো জোয়ার ভাটা তো আছেই, এবং গতি সবসময় একরকম থাকে না। একসময় মধ্যম গতি থাকে, আবার একসময় দ্রুত গতি হয়, স্লথ হয়, সবই হয়। তো আশা করি ইনশাল্লাহ আমাদের ঐক্যের যেই পাটাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু শেষ করতে চাই, এখনই আপনাদের মানে অন্তর্কন্ত যেভাবে প্রকাশ্যে আসছে, আপনারা যদি এরকম ভাবে ক্ষমতায় যান তাহলে তো অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে, আপনি এরকম মনে করেন? আর এর চেয়ে এককভাবে ইলেকশন করাটা ভালো কি না, সেই বিষয়টা আমরা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে আমরা সিদ্ধান্ত নেই, ঠিক আছে? সেটা আমরা আপনাদেরকে জানাবো।